This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূলকে নিশানা করে ফের বিস্ফোরক দাবি তহা সিদ্দিকীর। বিজেপি বিধায়কদের এলাকায় মুসলিমরা সুরক্ষিত, তৃণমূল বিধায়কদের এলাকায় মুসলিমরা অত্যাচারিত, মুসলিমদের ভোটে জিতে তাদেরই বঞ্চিত করা হচ্ছে। 26-এ সরকার বিরোধী নয়, ব্যক্তি বিরোধী ভোট হবে, দাবি ফুরফুরা শরীফের পীরজাদার। সম্প্রতি একাধিকবার সংখ্যালঘু স্বার্থ নিয়ে সরব হয়ে শাসক দলকে নিশানা করেছেন তহা সিদ্দিকী। সেই সুর আরো চড়ালেন তিনি। এই রাজ্যে বিজেপি 70টা নাকি 72টা এমএলএ সিট আছে, 70 নাকি 72টা। আমি 70-72 জায়গা থেকে এক জায়গা থেকে কোনো মুসলমানের মুখ দিয়ে খবর পেলাম না যে হুজুর এখানে বিজেপিরা আমাদের প্রতি এই অত্যাচার করছে, এখানে বিজেপিরা আমাদের প্রতি এই অত্যাচার করছে। তা কারা অত্যাচার করছে? এই বাংলায় যারা তৃণমূল করে, যাদের আমরা ভোট দিচ্ছি, ভোট দিয়ে আমরা এমএলএ তৈরি করেছি, অধিকাংশ এমএলএ তারা আমাদের ভোট নিয়ে আমাদের গলায় পা দিয়ে লড়াচ্ছে। অতএব 2026-এ মানুষ তাদের ঘরে দেখে নেবে। এবারে সরকার বিরোধী ভোট হবে না, আমি আপনাদের জোর গলায় বলছি, ব্যক্তি বিরোধী ভোট হবে, ব্যক্তি বিরোধী। তবে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার তৃণমূলকে নিশানা করেন তহা সিদ্দিকী। শোনাই আপনাদের। মরছে কে? মুসলমান। মারছে কে? মুসলমান। ব্রিগেড ময়দান ভাড়াবে কে? মুসলমান। শহীদ মিনার ময়দান ভাড়াবে কে? মুসলমান। বাঁশ নেবে কে হাতে? মুসলমান। মারবে কাকে? মুসলমান। আর পদের বেলায় উপ মানে উপপ্রধান, সভাপতি সিট দেওয়া হবে না। এরা তেজপাতার জাত, যে কোনো রান্না করতে গেলে তেজপাতা দিয়ে রান্নাটা খুশবু করে নেবে, আর বাকি পাতে আসবে এখন ওটা চুষে ছিপড়ে করে ফেলে দেবে। মুসলমানদের তো তেজপাতার জাত মনে করে। বিধানসভা নির্বাচনে হুমায়ুন কবিরের সঙ্গে কি হাত মেলাবেন নওশাদ সিদ্দিকী? জোর জল্পনা শুরু হলো জনতা উন্নয়ন পার্টি চেয়ারম্যানের মন্তব্যে। ব্রিগেড সমাবেশ, মসজিদের উদ্বোধনের আগে হুমায়ুন শুক্রবার গিয়েছিলেন ফুরফুরা শরীফে। নওশাদের সঙ্গে দেখা না হলেও জোট বার্তা দিয়েছিলেন। কিন্তু নওশাদ সিদ্দিকী কি চান? তিনি চান আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হোক তার দলকে। তাতে কি চুকলেন হুমায়ুন? না হলে কেন বলবেন কাউকেই চিঠি দেবেন না? তাতে জোট হোক বা না হোক, শওকতকে আগামী দিনে হারিয়ে ছাড়বো, আমরা একসঙ্গে লড়ে হারাবো। ওকে কমিউনিকেশন করুক না, তারপরে আমাদের পার্টির মধ্যে আমরা আলোচনা করবো। জুম্মাবারে ফুরফুরা শরীফের দরবার, জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরের অরাজনৈতিক সফরেও ছুঁয়ে গেল রাজনীতি। নওশাদের দল আইএসএফকে ফের জোট বার্তা দিলেন হুমায়ুন। একসঙ্গে ভাঙড়ে নওশাদকে সঙ্গে নিয়ে তৃণমূলকে হারানোর হুঙ্কারও দিলেন। প্রত্যুত্তরে কৌশলী জবাব দিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তবে দেখা হলো না দুজনের। তাতেই কি সকালের সৌজন্য বেলা গড়াতেই বদলে গেল চ্যালেঞ্জে? অফিসিয়ালি কমিউনিকেশন করাটা জরুরি। এখনো পর্যন্ত কোনো অফিসিয়ালি কমিউনিকেশন আমাদের সাথে হয়ে ওঠেনি। তো আমার একা কথা আমাদের পার্টিটা চলে না, একটা গঠনতন্ত্র আছে, একটা কমিটি আছে। সেই কমিটির কাছে তখনই প্রস্তাব রাখা যাবে বা আলোচনার টেবিল তৈরি হবে তখন, যখন একটা অফিসিয়ালি কমিউনিকেশন হবে। কাউকে চিঠি দেবো না, ওপেন বলবো, তাদের পোষালে বসবে। তাহলে কিভাবে সমঝোতা হবে? কাউকে চিঠি দেওয়ার মতো অত দুর্বল জায়গায় হুমায়ুন কবির নেই। তাহলে জোটটা হবে কি করে? না হলে না হবে। তার ক% ভোট আছে যে তাকে আমাকে লিখিত আজকে যে আসন্ন বিধানসভা নির্বাচনে নওশাদকে পাশে পেতে একাধিকবার বার্তা দিয়েছেন হুমায়ুন। কিন্তু এখন যে পরিস্থিতি, তাতে ইগো ঝেড়ে ফেলে হুমায়ুন আর নওশাদ সিদ্দিকী কাছাকাছি আসবেন কিনা সেটা নিয়েই সংশয়। যে উদ্দেশ্যে এসেছে এটা সেই উদ্দেশ্য জায়গা এটা নয়। ফুরফুরা শরীফ দরবার শরীফে কোনো রাজনীতি কেউ করতে পারবে না। যেহেতু রাজনীতির নেতা আসে, নিজের রাজনীতি কোনো ফয়দা নেবার জন্য আসে বলে অনেকে ভাববে, কিন্তু আমরা ভাববো এখানে দোয়া আশীর্বাদ নেবার জন্য আসে। তহা সিদ্দিকী, নওশাদ সিদ্দিকীর সঙ্গে দেখা হয়নি হুমায়ুনের। কথা হয়েছে দুই পীরজাদা ইব্রাহিম ও সাফের সিদ্দিকীর সঙ্গে। আমি ভাইজানের পাশে ছিলাম, আছি, থাকবো, আমি ওয়াদাও করেছি। জল্পনা চলছে ফুরফুরার একাংশের সমর্থন আদায়ের লক্ষ্যে। পীরজাদা সাফের সিদ্দিকীকে কি হুমায়ুন তার দলে সামিল করতে চাইছেন? সরাসরি জবাব না দিলেও 1 ফেব্রুয়ারি ব্রিগেডের মঞ্চে চমকের কথা বলেছেন হুমায়ুন কবির। বাম কংগ্রেসের সঙ্গে কথা হলো কি? এখনই বলবো না, সময় কথা বলবে। 1 ফেব্রুয়ারি কলকাতার ব্রিগেড ময়দানে দেখতে পাবেন। নতুন চমক থাকবে এই যে জোটে কোনো চমক থাকতে পারে নিশ্চয়ই। বিভিন্ন দল, বিবিধ কৌশল, ফোকাসে সংখ্যালঘু ভোট। পরিসংখ্যান বলছে
2021-এর বিধানসভা নির্বাচনে সংখ্যালঘু প্রভাবিত আসনগুলিতে দুটি ভাগে যদি ভাগ করা যায়, যেখানে 50% বা তার বেশি মুসলিম ভোটার আছেন এবং যেখানে 25% বা তার বেশি মুসলিম ভোটার আছেন, এমন শতাধিক আসনে 90%ই তৃণমূলের দখলে। সম মনোভাবাপন্ন দলগুলিকে পাশে টেনে তৃণমূলের সংখ্যালঘু ভোটেই থাবা বসাতে চাইছেন হুমায়ুন, কিন্তু সেই কৌশল কি শেষ পর্যন্ত সফল হবে? রাজনৈতিক মহলে প্রশ্ন। শেষ পর্যন্ত কি হুমায়ুনের ডাকে সাড়া দেবেন নওশাদ? ইতিমধ্যেই তিনি বামেদের সঙ্গে কথা বলছেন। কংগ্রেসকেও চিঠি পাঠানো হয়েছে বলে নওশাদের দাবি। আইএসএফের প্রশ্নে বাম ও কংগ্রেসের অবস্থান কি হবে? কংগ্রেস কি 2021-এর মতো দূরত্ব বজায় রাখবে? আর যদি বাম কংগ্রেস আইএসএফ একসঙ্গে আসে, তাহলে হুমায়ুনের দলের কি সেই জোটে জায়গা হবে? রাজনীতির সম্ভাবনার খেলা হলেও এই সমস্ত প্রশ্নেরই উত্তর পাওয়া এখনো বাকি। সনৎ মাঝির রিপোর্ট, TV9 বাংলা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফর ঘিরে সরগরম মতুয়া ঠাকুরবাড়ি। ডাকা হয় কেন্দ্রীয় বাহিনীও। অভিষেক বেরিয়ে যেতেই ধিক্কার স্লোগান শান্তনু ঠাকুরের অনুগামীদের। গোবর জল ছিটিয়ে কামনা সাগরের জল দিয়ে ধোয়া হলো মন্দির চত্বর। বলেছিল না নিঃশর্ত নাগরিকত্বের কথা, আজকে আওয়াজ তুলতে হবে। হয় নিঃশর্ত নাগরিকত্ব, নইলে শান্তনু ঠাকুর দৌড়াটো। মতুয়াদের দীর্ঘদিনের যে চাহিদা সিটিজেনশিপ পাওয়া, সেই চাহিদা কেন্দ্র সরকার দেবে, রাজ্য সরকার দেবে না। রাজ্য সরকার এতদিন বিভ্রান্ত করে এসেছে। নদিয়ার তাহিরপুর থেকে মতুয়াদের নাগরিকত্ব ইস্যুতে মোদি, শাহ, শান্তনু ঠাকুরদের উদ্দেশ্যে হুঙ্কার ছেড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরই সেখান থেকে পৌঁছে যান মতুয়াগড় ঠাকুরনগরে। সেখানে গিয়ে ঠাকুরবাড়ির মন্দিরে পুজো দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শান্তনু ঠাকুরের অনুগামীদের কাছে মন্দির চত্বর নাকি অপবিত্র হয়ে গিয়েছিল। তারপরেই গোবর জল ও মতুয়াদের কাছে পবিত্র কামনা সাগরের জল দিয়ে ধোয়া হলো মন্দির চত্বর। ব্যানার্জি আমাদের এই হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে এসে পূজা দেওয়াতে আমাদের এই মন্দির কলঙ্কিত হয়েছে, মন্দির অপবিত্র হয়ে গেছে। তাই আমাদের পবিত্র কামনা সাগরের জলে আমরা মন্দির ধৌত করেছি। শুধু তাই নয়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ঠাকুরবাড়ি থেকে বেরিয়ে যেতেই দেওয়া হলো ধিক্কার স্লোগান। দু সালে পঞ্চায়েত ভোটের আগে নবজোয়ার কর্মসূচিতে ঠাকুরবাড়িতে গিয়ে বাধার মুখে পড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সময় তাকে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত বড় মন্দিরে পুজো না দিয়ে অভিষেক পাশের মন্দিরে পুজো দিয়েছিলেন। 2023-এর পর 2026 পরিস্থিতিতে অনেকটাই বদল এসেছে। যে আমাকে আটকে ছিল পঞ্চায়েতের নিজের বুথে হেরেছিল, মানুষ প্রমাণ করে দিয়েছিল এটা কারোর পৈতৃক সম্পত্তি নয়। ঠাকুরনগরের ঠাকুরবাড়ি সাধারণ মানুষের অবারিত দ্বার, যে কেউ আসতে পারে, যখন ইচ্ছা আসতে পারে। 26-এর বিধানসভা ভোটের অন্যতম ইস্যু নাগরিকত্ব। ফলে স্বাভাবিকভাবেই সব পক্ষের নজরে মতুয়া ভোট। এই পরিস্থিতিতে 2.5 বছর পর মতুয়াগড়ে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তা নিয়েই সরগরম ঠাকুরনগর। 4 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকেই ডেকে নেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। গতবার যখনও এসেছিল টিএমসির ক্যাডার দিয়ে মন্দির দখল করার চেষ্টা করেছে। মামা বাড়ি নাকি এটা? যা খুশি তাই করবে এখানে। মন্দির চত্বরে শ্রীধামের ভেতরে কিসের সিকিউরিটি নিয়ে আসা? একমাত্র প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি যদি আসে, তাদের একটা আলাদা প্রোটোকল থাকে। আর কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে নাম না করে শান্তনুকে কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে অভিষেক গেছে মিটিং করতে, এত ভিতুর দল, ভিতুর ডিম, প্যারামিলিটারি ফোর্স দিয়ে পুরো এলাকাটাকে দখল করে রেখে দিয়েছে। তোমার কি অধিকার আছে? তুমি ল অ্যান্ড অর্ডারে ইন্টারফেয়ার করছো। 26-এর ভোটের আগে মতুয়া ভোট ব্যাংক বড় ফ্যাক্টর। সেই ভোট ব্যাংক দখলে তৎপর তৃণমূল। গড় রক্ষায় মরিয়া বিজেপি। কিন্তু মতুয়াদের মন কে জিতবে? উত্তর মিলবে ভোট বাক্সে। দীপঙ্কর দাস ও সৌরভ গুহর রিপোর্ট, TV9 বাংলা। কোচবিহার তৃণমূলকে হোয়াইট ওয়াশ করার হুঙ্কার দিলীপ ঘোষের। বিজেপির উত্থান থেকেই লড়াই চলছে, কর্মীদের বাড়ি ভাঙা, দোকান লুট, তারপরেও মানুষ পাশে আছে। কোচবিহারে এবার সব আসনে জিতবে আশাবাদী দিলীপ ঘোষ। এর মাধ্যমে আমরা পরিবর্তন করার চেষ্টা করছি। কোচবিহারের মানুষও গতবারে খানিকটা করেছিলেন, এবারে পুরো পাল্টে দেবেন। সমস্ত এমএলএ কোচবিহারে আমরা এবারে জিতবো। এরকম বহু অত্যাচারী শাসক ছিল, আপনারা 10-15 বছর আগের কথা ভাবুন কিরম ছিল, সেখানেও পরিবর্তন হয়েছে। অতএব এই ঘটনার উৎপাত বাড়া মানে পরিবর্তনটা খুব কাছে চলে আসছে।
আপনারা শুনলেন দিলীপ ঘোষ, তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী শোনালো তার গলা যে এবারে সমস্ত এমএলএ জিতবে কোচবিহারে। কোচবিহারে 8টি আসনে 8-এ 8 করার হুঙ্কার দিলীপ ঘোষের। কোচবিহারে জয়ের ক্ষেত্রে যথেষ্ট আশাবাদী এবং আত্মবিশ্বাসী শোনালো দিলীপ ঘোষকে। কর্মীদের বাড়ি ভাঙা, দোকান লুঠের জবাব এবার দেবে জনতা, মানুষ পাশে রয়েছে, এমনই মন্তব্য দিলীপ ঘোষের। কোচবিহারে তৃণমূল কংগ্রেসকে 2026-এর ভোটে ধরাশায়ী করার হুঙ্কার দিলীপ ঘোষের। কোচবিহারের সব আসনে অর্থাৎ 8টি আসনেই বিজেপি জিতবে, এমনই আত্মপ্রত্যয়ী শোনা গেল দিলীপ ঘোষকে। তৃণমূল কংগ্রেসের আপত্তি উড়িয়ে বহুতলে ভোট কেন্দ্র হচ্ছে, স্পষ্ট করে দিল নির্বাচন কমিশন। এখনো পর্যন্ত 7 জেলা থেকে মোট 69টি বহুতল আবাসনের তালিকা পৌঁছেছে নির্বাচন কমিশনের কাছে। 300 ভোটার রয়েছে এমনই বহুতলকে পোলিং বুথ তৈরির জন্য বেছে নেওয়া হয়েছে। সিও দফতর ওই তালিকা পাঠাচ্ছে জাতীয় নির্বাচন কমিশনের কাছে। বুথ তৈরিতে পিছিয়ে রয়েছে কলকাতা দক্ষিণ থেকে মাত্র 2টি এবং কলকাতা উত্তর থেকে মাত্র 8টি বহুতলে বুথের জন্য প্রস্তাব এসেছে। দক্ষিণ 24 পরগনা থেকে সর্বোচ্চ 25টি, উত্তর 24 পরগনায় 22টি বহুতলে বুথ হবে বিধানসভা নির্বাচনে। হাওড়া থেকে 4টি, হুগলিতে 5টি এবং পূর্ব বর্ধমানে মাত্র 3টি বহুতলে বুথ করার প্রস্তাব। বহুতলে ভোট কেন্দ্র গড়া নিয়ে প্রথম থেকেই প্রবল আপত্তি জানিয়েছিল রাজ্যের শাসক দল। পাল্টা বিজেপির দাবি ছিল বহুতল আবাসনের ভোটাররা অনেক সময় ভোট কেন্দ্রে ভোট দিতে যেতে চান না। কলকাতা দক্ষিণে 2টি, উত্তরে 8টি বহুতলে সেখানে ভোট কেন্দ্র করার প্রস্তাব। দক্ষিণ 24 পরগনায় 25টি, উত্তর 24 পরগনায় 22টি বহুতলে ভোট কেন্দ্র করার প্রস্তাব। 7 জেলার 69টি কেন্দ্র করার প্রস্তাব। 300 ভোটার বিশিষ্ট বহুতলকেই পোলিং বুথের জন্য বাছাই কমিশনের। জাতীয় নির্বাচন কমিশনের কাছে এই তালিকা পাঠাবে সিও দফতর। কলকাতা দক্ষিণে 2টি এবং উত্তরে 8টি বহুতলের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। এদিকে বহুতলের আবাসিকদের ভোট দিতে দেয়া হয় না, ভয় দেখানো হয়। বহুতলে ভোট কেন্দ্র তৈরিতে আপত্তি কোথায়? বহুতলে ভোট কেন্দ্রের পক্ষে সওয়াল বিজেপি নেতা দিলীপ ঘোষের। এখন বহুতল কালচার হয়ে গেছে, একটা কম্পাউন্ডে 1000, 2000, 5000 ভোট আছে। কলকাতাতেও সেখানে যদি বুথ না হয় তাহলে বয়স্কদের যেতে অসুবিধা এবং তাদেরকে ভয় দেখানো হয়, গেটে তালা মেরে দেওয়া। তো সেখানে ইলেকশন কমিশন অবশ্যই এটা ভাবা উচিত। মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বলছেন না আবাসনে করা যাবে না, সব জায়গায় হতে পারে, কেন হবে না? যেখানে ভোটার আছে, যেখানে জায়গা আছে, সেখানে করতে অসুবিধা কী আছে? সমস্ত ব্যবস্থা আছে। তো সেই জন্য ইলেকশন কমিশন অবশ্যই এটা সিরিয়াসলি ভাবা উচিত। কালচার পাল্টে যাচ্ছে, লাইফস্টাইল পাল্টে যাচ্ছে, এই ধরনের চিন্তাভাবনা অবশ্যই করা উচিত। এসআইআরের শুনানির লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে মৃত্যুর অভিযোগ লিলুয়া চকপাড়ায় এড়িয়ে রীতিমতো শোরগোল। গতকাল অর্থাৎ শুক্রবার সপরিবার শুনানির জন্য কোনা বিডিও অফিসে যান মদন ঘোষ। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েছিলেন তিনি এবং তারপরে সেই দাঁড়ানো অবস্থাতেই মাথা ঘুরে পড়ে যান বছর 65-র এই বৃদ্ধ। সিসিটিভিতেও সেই ছবি ধরা পড়েছে। তড়িঘড়ি তাকে হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। নির্বাচন কমিশন এবং বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। আর ঘটনার খোঁজ খবর নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নাম থাকা সত্ত্বেও তাকে হিয়ারিংয়ে ডেকেছিল। মদন ঘোষ নাম, 62 বছর বয়স। তিনি লাইনে দাঁড়িয়েছিলেন এবং কদিন ধরেই আতঙ্কে ভুগছিলেন। তিনি ভাবছিলেন যে নাম যদি কাটা যায় তাহলে তাকে বাংলাদেশে পাঠিয়ে দিতে পারে। এই ভাবনা ভাবতে ভাবতে তার হঠাৎ করে স্ট্রোক হয়ে যায় এবং মাথা ঘুরে পড়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু ঘটে। এই মর্মান্তিক মৃত্যু আজকে ভারতীয় জনতা পার্টি বাংলার বুকে একটা মৃত্যুর মিছিলে পরিণত করেছে এসআইআরের নামে, এবং ইডি সিবিআইকে দিয়ে যেভাবে হেনস্থা করছে সেটাও মানুষ দেখছে। 26-এর ভোটে তার উপযুক্ত জবাব দিয়ে দেবে।